আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কথা বলবো সাধারণ গণিতের পরিসংখ্যান চ্যাপ্টার থেকে। আমরা এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ গুলো পরীক্ষার মধ্যে আসে সেই সকল এমসিকিউ গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, আমরা শুরু করি। তো প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাই, প্রথম এমসিকিউটা বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। আমাদের বুঝতে হবে যে বিচ্ছিন্ন চলক কি আর অবিচ্ছিন্ন চলক কি। আমরা জানি পরিসংখ্যানে যে ডাটাগুলো ব্যবহার করি সব ডাটাকে আমরা সাধারণত কি বলি? চলক বলি। আমরা আগে জানতাম চলক মানে হচ্ছে অজানা রাশি এক্স বা ওয়াই, কিন্তু পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা 5, 7, 3 থেকে 10 আমরা যাই ব্যবহার করি না কেন, এটা হচ্ছে চলক। তো এই চলক হচ্ছে দুই ধরনের, তার ভিতরে একটা হচ্ছে বিচ্ছিন্ন। সহজ ভাষায় যদি মনে রাখি, বিচ্ছিন্ন চলক হচ্ছে সেই চলক যে চলকের মান পূর্ণ সংখ্যা। তার মানে বিচ্ছিন্ন চলক কি হয়? পূর্ণ সংখ্যা। তাহলে অবিচ্ছিন্ন চলক সেটা পূর্ণ সংখ্যাও হতে পারে আবার ভগ্নাংশও হতে পারে, কিন্তু বিচ্ছিন্ন হতে হলে অবশ্যই তাকে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হয়। যেমন আমরা যদি বলি নিচের কোনটি হচ্ছে বিচ্ছিন্ন চলক? বয়স না, উচ্চতাও হবে না, ওজনও হবে না, কিন্তু জনসংখ্যা 5 জন 10 জন, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা। এজন্য আমরা বলতে পারি জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। অন্যদিকে বয়স, উচ্চতা, ওজন কেন বিচ্ছিন্ন না? কারণ ওজন 3 কেজি 200 গ্রাম এরকম হতে পারে, কিন্তু জনসংখ্যা কিন্তু কখনো এটা হবে না 4.5 জন। তাই আমরা বলতে পারি বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের ভ্যালুটা কি পূর্ণ সংখ্যা হয়। তো এবার আসো যে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে, অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়? তো আমরা তো জানি অজীব রেখা হচ্ছে যে রেখাটা উপরের দিকে উঠে যাবে সাধারণত, সেটা হচ্ছে অজীব রেখা। এই রেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ভ্যালু ধরা হয়। এই এক্স অক্ষ বরাবর কোন ভ্যালু এবং ওয়াই অক্ষ বরাবর কোন ভ্যালু ধরা হয় এটা আমাদের জানতে হবে। এখানে বলছে এক্স অক্ষ বরাবর কোনটাকে ধরা হয়? গণসংখ্যাকে ধরা হয় না, মধ্যমানকেও ধরা হয় না, শ্রেণীর উচ্চ সীমা ধরা হয়। ক্রমযোজিত গণসংখ্যাকে ধরা হয় কোথায়? ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা বলতে পারি এই ক্রমযোজিত গণসংখ্যা যেটা আমরা ওয়াই অক্ষ বরাবর, আর শ্রেণীর উচ্চ সীমা সেটা আমরা কোথায়? এক্স অক্ষ বরাবর ধরি। তাহলে অ্যান্সার হবে আমাদের গ নম্বরটা। এবার আমরা 3 নম্বর এমসিকিউটা দেখি। অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অজীব রেখা কিন্তু আমরা দেখলাম যেটা কিনা ঊর্ধ্বগামী, শুধুমাত্র উপরের দিকে ওঠে, তাহলে অ্যান্সার কি হবে? ঊর্ধ্বগামী। তারপর আসো যে 4 নম্বর এমসিকিউটা। 4 নম্বর এমসিকিউতে বলা হয়েছে উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলা হয়? আমি কিছুক্ষণ আগেই বলছি পরিসংখ্যানের যে উপাত্তগুলো আমরা ব্যবহার করি, ডাটা যেটাকে বলি, এই সংখ্যা সমূহকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে চলক। এগুলো হচ্ছে মুখস্থ টাইপের এমসিকিউ। তারপর আসো উপাত্তের সংখ্যা n, উপাত্তের টোটাল নাম্বার হচ্ছে n, বিজোড় সংখ্যা হলে মধ্যক কত হবে? তার মানে আমরা মধ্যক বের করব, কিন্তু উপাত্ত সংখ্যা কত? n বিজোড়। আমরা জানি উপাত্তের সংখ্যা 2 টাইপের হতে পারে, একটা জোড় হতে পারে আর একটা বিজোড় হতে পারে। যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা n+1 ডিভাইডেড বাই 2 তম, আর যদি জোড় হয়, জোড়ের ক্ষেত্রে সূত্রটা কি? n/2 প্লাস n/2 প্লাস 1 তম ডিভাইডেড বাই 2, অর্থাৎ n/2 তম আবার n/2 প্লাস 1 তম, মানে দুইটা, তাদের গড় করলে যেটা পাবো সেটাই হচ্ছে জোড়ের ক্ষেত্রে। তাহলে আমাদের যেহেতু বিজোড় বলছে, আমরা বলতে পারি n+1 ডিভাইডেড বাই 2 তম পদই হচ্ছে মধ্যক। তো আসো আমরা 6 নম্বর এমসিকিউটা দেখি। এখানে বলছে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটা নিড বা কোনটা প্রয়োজন? তো গণসংখ্যা সারণী তৈরি করব আমরা প্রথমে কোনটা
নেব, প্রথমে কি দিয়ে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরিটা করব। তো আমরা জানি একটা গণসংখ্যা সারণী যদি তৈরি করি, সারণী মানে এরকম থাকবে। তো এখানে গড় থাকে, যে প্রত্যেকটা গড়কে আমরা বলি শ্রেণী সংখ্যা। এই শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে আমাদের প্রয়োজন হয় পরিসর। তাই প্রথম কোনটি প্রয়োজন? আমরা বলবো যে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিসর। তারপর আসো 7 নম্বর এমসিকিউটা দেখি। 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 10 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে এখানে, যে বলছে উক্ত উপাত্তের পরিসর কত। আমরা কিন্তু জানি পরিসর মানে কি। পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে এইখানে যদি আমি সর্বোচ্চ মান আইডেন্টিফাই করি, আমরা পাবো 50। সর্বোচ্চ মান হচ্ছে 50, আর সর্বনিম্ন মান কত আমাদের এখানে? সর্বনিম্ন মান হচ্ছে 33 প্লাস 1। তাহলে আমরা এখান থেকে কত পাবো? 18। তাহলে আমাদের পরিসর কত হবে? গ নম্বরটা হবে 18। পরিসর থেকে এমসিকিউ কিন্তু আসে। তারপর আসো 8 নম্বর যে এমসিকিউ, যে 8 নম্বরে বলা আছে উপাত্তের সর্বোচ্চ মান 97, পরিসর 48, সর্বনিম্ন মান কত। আমরা যে পরিসরের সূত্রটা জানি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1, এটা হচ্ছে পরিসর। আমরা ওই সূত্রটা ইউজ করব। আমরা সর্বনিম্নটাকে কনসিডার করলাম x, তাহলে আমরা বলতে পারি পরিসর সমান, পরিসর কত? 48 সমান সর্বোচ্চ 97 মাইনাস সর্বনিম্ন প্লাস 1। তাহলে আমরা যদি x টা এই পাশে নিয়ে আসি, ও পাশে কত হবে? 98 মাইনাস 48, তার মানে অ্যান্সার পাবো আমরা 50। x এর ভ্যালু 50, মানে সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা হবে কত? 50। এরকম করে সর্বোচ্চটাও বের করতে বলতে পারে, আবার পরিসর তো বের করতে বলেই। তো আসো আমরা 9 নম্বরটা দেখি। নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কি? গণসংখ্যার যে ক্রমান্বয়ে যোগফল, সেই যোগফলটা, এটা কার ক্ষেত্রে প্রয়োজন? এটা হচ্ছে যদি আমি ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী করি সেজন্য প্রয়োজন। তার মানে এটা প্রয়োজন। এক হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে। নিবেশন সারণী এর ক্ষেত্রে প্রয়োজন, গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে প্রয়োজন। আর 2 নম্বরটা কিসের ক্ষেত্রে? আমরা যে মধ্যক বের করি, মধ্যক, সেই মধ্যকের ক্ষেত্রেও এটা প্রয়োজন। তার মানে আমরা বলতে পারি যে এই ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীটা কখন প্রয়োজন? যখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী বের করব, তখন ক্রমযোজিত গণসংখ্যা লাগবে আর মধ্যকটা লাগবে। বুঝতে পারছো? আমি কিন্তু এখানে লিখে দিছি ক্রমযোজিত গণসংখ্যাটা কখন নিট। এক হচ্ছে সারণীর ক্ষেত্রে, আর একটা হচ্ছে মধ্যকের ক্ষেত্রে। তো আসো আমরা এখান থেকে অ্যান্সার পাবো হচ্ছে ঘ নম্বরটা। 10 নম্বর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, 10 নম্বর এমসিকিউতে কি বলা আছে? বলা আছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত ইনক্লুড হয়, প্রতি শ্রেণীতে, মনে করো 10 থেকে 15তে, এই শ্রেণীতে আছে 5 জন, তাহলে ওইটাকে আমরা কি বলি? আমরা ওটাকে গণসংখ্যা বলি। কি বলি? গণসংখ্যা। যে এমসিকিউটা 3 বার আসছে। এবার আসো আমরা 11 নম্বর এমসিকিউটা নিয়ে কথা বলি। কোন বাড়ির 9 জন লোকের বয়স যথাক্রমে দেওয়া আছে। কয়জন লোকের? 9 জন। যে বলছে শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা বের করতে বলছে। আমরা শ্রেণী সংখ্যা সমান কি জানি?
শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা মানে হচ্ছে পরিসর ডিভাইডেড বাই যে ব্যবধান, শ্রেণী ব্যবধান। তো আমার পরিসরটা আগে বের করতে হবে। আমরা পরিসর যদি বের করি, পরিসরটা কত পাবো? সর্বোচ্চ ভ্যালু আছে কত আমার এখানে? 60 মাইনাস সর্বনিম্ন আছে কত? 25। সর্বনিম্ন হচ্ছে 25 প্লাস 1, তাহলে আমাদের মান কত হয়? 36 হবে। 36। তো আমরা এই 36 কে কি বলছে? ব্যবধান কত? 10। 36 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে আমরা মান পাবো কত? 3.6। তার মানে শ্রেণী সংখ্যা 3.6। আমরা জানি শ্রেণী সংখ্যাটা কি হয় না? দশমিক হয় না, কারণ এখানে আমি যে ঘরগুলা টানবো এটাই হচ্ছে শ্রেণী। আমরা কখনো বলতে পারবো না 3.6টা দাগ দেব, আমাদের অবশ্যই বলতে হবে 4টা দাগ দেব। তাই শ্রেণী সংখ্যা 3.6 না হয়ে কত হবে? 4 হবে। তাহলে অ্যান্সার কত হবে? লাস্টেরটা অ্যান্সার হবে। তাহলে এটা ছিল আমাদের শ্রেণী সংখ্যা বের করার প্রসিডিউর। এবার আসো আমরা 12 নম্বর এমসিকিউটা একটু দেখি। গণসংখ্যার সারণী তৈরি করতে পরিসর নির্ধারণ করতে হয়। হ্যাঁ, কথাটা ঠিক। ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন। আমরা যদি গণসংখ্যার সারণী বের করি সেক্ষেত্রে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নিড না। তার মানে এই কথাটা ঠিক না। শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হয়, অর্থাৎ আমি সারণী বানাবো, সেই সারণীতে কয়টা দাগ দেব বা কয়টা ঘর টানবো সেটা আমাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3, খ নম্বরটা। 12 নম্বর এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে খ। এবার আসো আমরা 13 নম্বর এমসিকিউটা দেখি। 13 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 35 থেকে সংখ্যা দেওয়া আছে, নম্বরগুলোর গড় কত? আমরা কিন্তু সাধারণ গড় জানি যে গড় কিভাবে বের করতে হয়। টোটাল নাম্বারটা যোগ করব, টোটাল যে কয়টা নাম্বার আছে তা দিয়ে ভাগ দেব। তো আমি যদি এটার ক্ষেত্রে বের করি, এখানে সংখ্যা আছে কি? 35 প্লাস 40 প্লাস 42 প্লাস 50 প্লাস 56 প্লাস 50 প্লাস 64 প্লাস 42 প্লাস 35 প্লাস 40। এই টোটালটাকে যোগ করে কয়টা নাম্বার আছে এখানে? মোট 11টা। আমরা 11 দিয়ে ভাগ দেব, যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এমসিকিউ 13তে মাথায় রাখতে হবে গড় বের করতে বলছে। গড় বের করার প্রসিডিউর যদিও আমরা জানি আরো 2টা আছে, সংক্ষিপ্ত গাণিতিক গড়। তো ওটা বাদে আমরা সহজভাবে এটা করতে পারি, কারণ এখানে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া নেই। তো আসো আমরা 14 নম্বরটা দেখি। এখানে একটা সারণী দেওয়া আছে, যে সারণী অনুযায়ী বলছে শ্রেণী ব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড়। মধ্যবিন্দু তার মানে প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তির মধ্যবিন্দু আছে। তো আমি যদি মধ্যবিন্দু দেখি 56 থেকে 60, এর মধ্যবিন্দু কত হয়? আমরা 2টাকে যোগ করব, 2 দিয়ে ভাগ দেব, তার মানে পাবো কি? 58। এটা কত পাবো? 63। এটা পাবো 68, 73। এইগুলো হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এই শ্রেণী ব্যাপ্তির একটা মধ্যবিন্দু আছে, এই শ্রেণী ব্যাপ্তির একটা, এটার একটা, এটার একটা, মোট মধ্যবিন্দু কিন্তু আমি 4টা নিছি। তোমরা এটা ভুল করো, এটার গড় বের করবো আমরা। গড় যদি বের করি আমরা জানি সবগুলো সংখ্যাকে যোগ করে টোটাল দিয়ে ভাগ দেব। তাহলে এখানে কত হবে? 58 প্লাস 63 প্লাস 68 প্লাস 73। কথা হচ্ছে কত দিয়ে ভাগ দেব। তো তুমি যদি বলো যে টোটাল গণসংখ্যা হিসেবে 7, 12, 15, 6 এগুলো যোগ করো, তাহলে কিন্তু ভুল হবে, কারণ শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দুগুলো নিছো। এখানে মধ্যবিন্দু যে নিছো, একটা শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু নিছো না, তাহলে আলটিমেটলি মধ্যবিন্দু নিছো কয়টা? 4টা। তাহলে ভাগ হবে কত দিয়ে? 4 দিয়ে হবে। যেটা অ্যান্সার ওটাই হচ্ছে আমাদের আসল উত্তর। এটা মাথায় রেখো, এখানে তোমরা ভুল করিও না, তোমরা হচ্ছে এই টোটালটা যোগ করে দিবা না। ওকে, আমরা হচ্ছে 15 নম্বর এমসিকিউটা দেখব।
যে এখানে বলা আছে এক্স বার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এই ক্ষেত্রে এক্স বার নির্ণয়ের জন্য এ কে কি বলা হয়? একে আমরা কি বলি? আনুমানিক ভাবে যে গড়টা আমরা কনসিডার করে নিই এ হচ্ছে সে, অর্থাৎ এ হচ্ছে আনুমানিক গড়। তো আসো আমরা এমসিকিউ নাম্বার 16 দেখি যে গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় বা আনুমানিক গড় এ সমান হচ্ছে 32 u5 - 3 h সমান 6 x5 কত? তার মানে তোমরা কিন্তু একটা লেখা দেখে অভ্যস্ত xi অথবা fi। এই i দ্বারা আসলে কি বোঝায়? এই i হচ্ছে শ্রেণীর নাম্বার। তো তোমরা যখন এরকম ছক কাটো যে এখানে মনে করো মান দেওয়া আছে, এখানেও মান আছে, তো এটা হচ্ছে প্রথম গড়, তাহলে i এর মান 1, এটা দ্বিতীয় গড় i এর মান 2, এটা তৃতীয় i এর মান 3। অর্থাৎ পজিশন অনুযায়ী গণসংখ্যা যদি 3 নম্বরে থাকে সেই জায়গাকে আমরা বলি f3। তো আমাদের এখানে x5 বের করতে বলছে, x5 আমরা x5 যদি বের করতে যাই তো আমরা জানি কি যে ধাপ বিচ্যুতি বের করার একটা সূত্র আছে। তো ওই সূত্র যদি আমরা ব্যবহার করি ধাপ বিচ্যুতির সূত্রটা কি ছিল? যে ইউ সমান x মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তো আমরা যদি 5 নম্বরেরটা বের করি, 5 বের করি তাহলে আমি লিখবো u5 x5। এ তো আর 5 দরকার নেই, তাহলে আমি যদি মান বসাই দিই এই মানটা কত? -3 সমান x5 এর মান কত জানি না, আমরা x5 বের করব মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 32, এইচ এর মান হচ্ছে 6। আমি যদি আর গুণ করি আর গুণ করি তাহলে কত পাবো? -18 সমান x5 -32। তাহলে x5 এর মান কত পাবো? -32 এর পাশে আসলে প্লাস হয়, তাহলে পাবো 14 মানে 14। x5 এর মান কত? 14 মানে কোন নম্বরটা? তো তোমরা এই সূত্রটা মাথায় রেখো যে x5 x3 u5 u3, এখানে এই চারজনের মধ্যে যে কোনো একটা মান তোমাকে বের করতে বলতে পারে। তো আসো আমরা 17 নম্বর এমসিকিউটা করি, যে বলছে উপাত্তের মধ্যক কত? আমরা মধ্যক মানে মাঝের যে পদটা সেটা বের করব। মধ্যক বের করার জন্য আমরা কি করি? আগে অর্ডার অনুযায়ী সাজাই। প্রথমে কত লিখবো? 9, তারপর 10, 11, 12, 14, 15, 18 আমরা সাজাইলাম। তো এখানে মোট পদ আছে 7টা। সাজানোর পর আমরা যদি এই তিনটা বাদ দিই তাহলে মাঝখানে কত পাবো? 12। তাহলে আমাদের মধ্যক কত হবে? খ নম্বরটা হবে 12। আমরা এই অঙ্কটাকে আমরা সূত্র আকারে করি কি? টোটাল নাম্বার অফ মানে গণসংখ্যা, মোট গণসংখ্যা আছে কয়টা? 7টা। আমরা n বেজোড় যদি হয় n+1 ডিভাইডেড বাই 2 তম পদ দিই। তো এখানে n এর মান 7, 7 + 1/2 মানে 8/2 মানে 4 তম পদ। 4 তম পদ কি? 1 2 3 4, এটাই আমাদের 4 তম পদ। আমরা যদি সিকিউতে আসে তাহলে আমরা এভাবে n তম পদ ধরে অঙ্কটা করব, আর এমসিকিউতে আসলে যতটুকু শর্টকাটে করা যায় আমরা করব। এবার দেখো এমসিকিউ নাম্বার 18, যে বলছে -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক। এখানে পূর্ণ সংখ্যা যদি আমরা বলি যে দশমিক না, মাইনাস থেকে প্লাস পর্যন্ত যে সংখ্যাগুলো দশমিক না পূর্ণ, তার মানে পূর্ণ মানে -3 কিন্তু পূর্ণ, -2 পূর্ণ, -1 পূর্ণ, 0 কিন্তু পূর্ণ সংখ্যা। কারণ 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা বলতে পারি এখানে যদি -5 থেকে 5 পর্যন্ত যাওয়া হয় তাহলে আমরা পাবো এভাবে 1 2 3 4 5। তো এভাবে যদি আমরা যাই তাহলে আমরা মোট অঙ্ক পাবো কয়টা? 11টা অঙ্ক পাবো।
এদের ভিতরে মাঝখানে আছে কে? শূন্য। তার মানে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মধ্যক হবে 0 বা গ নম্বরটা। অনেকে কি করি আমরা, এই 0 কে পূর্ণ সংখ্যা হিসেবে কাউন্ট করি না, কারণ -5 থেকে 5 এর মধ্যে কিন্তু 0 আছে, আর আমরা জানি 0 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি -5 থেকে 5 এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো মানে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক হবে কত? 0। তো তারপর একটা আসো দেখি 19 নম্বর, যে বলছে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলোর মধ্য। তার মানে আমাকে 3 দ্বারা বিভাজ্য এটা দেখতে হবে। প্রথমে দেখতে হবে 3 থেকে 23 এর মধ্যে, 3 থেকে 23 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এদের মধ্যে 3 দ্বারা বিভাজ্য প্রথমে কি? 3, 6, 9, 12, 15, 18, 21, তারপরে 24, 24 হয় না। এদের মধ্যে মধ্যক কত? এখানে দেখাই যাইতেছে মধ্যক কত? 12। এই টাইপের অঙ্কগুলা বেশি এমসিকিউতে আসে, যে মধ্যক বের করতে বলে, যে বলে দেয় যে ধর হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে মধ্যক কত, 50 থেকে 70 এর মধ্যে মৌলিক যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে মধ্যক কত। তো আমাকে আগে দেখতে হবে মৌলিক সংখ্যা কি, গুণনীয়ক কি, 3 দ্বারা বিভাজ্য এই জিনিসের মানে কি, 3 এর গুণিতক এটার মানে কি। গুণিতক মানে হচ্ছে নামতা, 3 দ্বারা বিভাজ্য যে কথা, 3 এর গুণিতক একই কথা। আবার যদি মৌলিক বলে, মৌলিকের ক্ষেত্রে আমরা কি জানি, যে ওই সংখ্যা এবং 1 দ্বারাই শুধুমাত্র বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, মানে নিঃশেষে বিভাজ্য না, মানে ভাগশেষ থাকবে না, ওটাই হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তো দেখো এই যে পরবর্তী এমসিকিউটাও বলছে 30 থেকে 75 এর মধ্যে মৌলিক যে সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত। তার মানে মৌলিক সংখ্যাগুলো আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কে কে মৌলিক। আমি একটা যদি বলি 30 থেকে 75 এর মধ্যে যদি যাই, 30, 31 কিন্তু মৌলিক সংখ্যা, মানে অন্য কোন সংখ্যা দ্বারা এটাকে ভাঙা যায় না, শুধুমাত্র 1 এবং 31 বাদে। তাহলে এই 1 আর 31 দ্বারা ভাঙা যায়। এভাবে 33 কিন্তু না, 35ও না, 37 কিন্তু মৌলিক সংখ্যা। এভাবে তোমরা কি করবা, 30 থেকে 75 এর মধ্যে যে কয়টা মৌলিক সংখ্যা আছে সবগুলা মৌলিক সংখ্যা নিয়ে তাদের মাঝখানে যেটা আছে সেটাই তোমরা হচ্ছে অ্যান্সার নিবা। অবশ্যই কি করতে হবে, ধারাবাহিক ভাবে নিতে হবে। যদি র্যান্ডমলি নাও, এই 31 নিলা, তারপরে পাশে 57 নিলা, বা অমুক তমুক নিলা, এভাবে নিলে হবে না। আমার মনে হয় 57 কিন্তু মৌলিক সংখ্যা না। মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি? দেখো মধ্যক নির্ণয়ের কিন্তু সূত্র কয়েকটা। যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে এক প্রকার, শ্রেণী ব্যাপ্তি না থাকলে ওইখানে আবার 2 টাইপের, গণসংখ্যা জোড় হলে বেজোড় হলে। এখানে বলছে মধ্যক নির্ণয়ের সূত্র, এখানে অপশন দিয়ে দিছে। আমরা জানি L প্লাস n/2 - f ইন্টু h/fm, এটাই হচ্ছে আমাদের কি মধ্যক নির্ণয়ের সূত্র। এখানে মাথায় রেখো L, fc, fm এইগুলা সম্পর্কে জিজ্ঞেস করে, fm কি, fc কি, l কি, এগুলা জিজ্ঞেস করে। এগুলা প্রত্যেকটা আমাদের ভালোভাবে জানতে হবে। আমি একটু স্মরণ করাই দিই। l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান, ওটাকে বলা হয় l। মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা বলা হয় m। আর fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীতে যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে তার নাম হচ্ছে fc। আসো আমরা 22 নম্বর এমসিকিউটা নিয়ে একটু বেশি কথা বলতে হবে আমাদের। যে এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে, বলছে মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণীটা আমাদের বের করতে হতে হবে। তো আমরা মনে করি যে মাঝে যে থাকে ওটাই মধ্যক শ্রেণী, ব্যাপারটা আসলে এরকম না। মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা যে কাজটা করি, যে প্রথমে টোটাল গণসংখ্যাটাকে যোগ করি আগে। টোটাল গণসংখ্যা কত আছে এখানে? 62 আছে, 40, 50, 60, 62, 62। যদি এই টোটাল গণসংখ্যাটা জোড় হয় তাহলে একটা প্রসিডিউর, আর যদি বেজোড় হয় তাহলে একটা প্রসিডিউর। মাথায় রেখো শ্রেণী ব্যাপ্তি আকারে যদি থাকে তাহলে জোড় হলে আমরা পাবো কি n/2 তম পদ। তাহলে আমাদের এখানে কত ছিল? 62/2, তার মানে 31 তম পদ। এই তম পদটা কিভাবে বের করি? আমরা এখানে ক্রমযোজিত বের করি,
যোজিত, আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করি। এটা কত? 4, 4 আর 18 যোগ করলে কত হয়? 22, 44, 44 আর এটা হচ্ছে 62। তো 31তম পদ আমরা এই ক্রমযোজিত থেকে খুঁজবো। 31তম পদ কোথায় আছে? 22 এর মধ্যে নাই, এর মধ্যেই আছে। তার মানে এর ভিতরে আমার কত আছে? 31তম পদ। তার মানে মধ্যক শ্রেণী কত হবে? 51 থেকে 60। এটা কখন জোড় হলে? যদি বিজোড় হইতো, বিজোড় হলে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ হইতো। তো তোমরা এটা ভুল করো না যে বিজোড় হইলে শ্রেণী ব্যাপ্তি থাকলেও যেরকম, না থাকলেও এই একই রকম, কিন্তু জোড়ের ক্ষেত্রে কিন্তু আলাদা। এভাবে হচ্ছে আমরা মধ্যক শ্রেণী বের করব। তাহলে এখানে আমাদের মধ্যক শ্রেণী কত? 51 থেকে 60, গ নাম্বারটা। তো দেখো আমি নিচে আরো 3টা কোশ্চেন দিছি। মধ্যক শ্রেণীর উচ্চ সীমা সবচেয়ে বড় মানটা কত? মধ্যক শ্রেণী যদি এটা হয় তার উচ্চ সীমা কত? 60। মধ্যক শ্রেণী এটা হলে তার নিম্ন সীমা কত? 51। মধ্যক শ্রেণীর মধ্যমান কত? মধ্যমান, মধ্যমান মানে এদের দুইজনকে যোগ করব, 2 দিয়ে ভাগ দেব, যেটা মাঝখানে আছে সেটাই হচ্ছে মধ্যমান। তাহলে দেখো মধ্যক শ্রেণীর উচ্চ সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 22, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? 44। এরকম যে কোনো প্রশ্ন থাকতে পারে মধ্যক শ্রেণী নিয়ে, আরো থাকতে পারে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই 4-5টা প্রশ্নের ভিতর থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আর একটা কোশ্চেন যদি লিখে দেই, সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমানটা। তার মানে এই ওভারঅল 6টার ভিতর থেকে কোশ্চেন আসে। আর একটা জিনিসও চাইলে তোমরা অ্যাড করতে পারো যে মধ্যকটাই কত, অর্থাৎ আমরা যেটা গতে করি। তো আসো আমরা 23 নম্বর এমসিকিউ দেখি। যে এখানে বলছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি কত? এফসি আমি যদি আগের অঙ্কটা দিয়ে একটু বোঝাই দেই, যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা আছে একে বলা হয় এফ এম। কি বলা হয়? এফ এম। আর মধ্যক শ্রেণীর আগের যে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে এটাকে বলা হয় এফ সি। তাহলে এইটা এফ সি আর ওইটা কি? এফ এম। তাহলে আমাদের এইখানে যে অঙ্কটা দিছে এফ সি কত, এফ এম কত, আমরা মধ্যক শ্রেণীটাকে বের করব। মধ্যক শ্রেণী বের করে আমরা হচ্ছে বাকি কাজ করব। মধ্যক শ্রেণী বের করে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা সেটা হচ্ছে কি? এফ এম। আর মধ্যক শ্রেণীর পূর্বের যে ক্রমযোজিত গণসংখ্যাটা সেটা হচ্ছে এফ সি। তো আসো আমরা 24 নম্বর এমসিকিউটা দেখি। দেখো মধ্যক বের করতে বলছে, মধ্যক কত। তো আমরা মধ্যক শ্রেণীর মাধ্যমে এল, মধ্যক শ্রেণী আমরা যদি এখান থেকে দেখি মধ্যক শ্রেণী পাবো এই জায়গা, যে মধ্যক শ্রেণীর মধ্যে এল কত? 71। আর টোটাল গণসংখ্যাটা হচ্ছে এন, সে এন এর মানটা কত পাবো আমরা? 40। এইচ মানে ব্যবধানটা কত? 61 থেকে 65, তার মানে ব্যবধান হচ্ছে 5। তাহলে এল এন এইচ পাইছি আমরা, এফ সি আর একটা কি? এফ এম। এফ এম, এফ এমটা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 20। আর এফ সিটা হচ্ছে তার আগের ক্রমযোজিত ফল, তার মানে এখানকার যে ক্রমযোজিত ফল মানে কত? 10। তাহলে এল এইচ এন এফ সি এফ এম সব পাইলাম। আমরা জানি মধ্যকের সূত্রটা কি? মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। আমরা মানটা বসাই দিয়ে চেক করব, যেটা অ্যান্সার হবে ওটাই। এবার আমরা 25 নম্বর এমসিকিউটা একটু দেখি। যে 25 নম্বর এমসিকিউ বলছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n বাই 2 হচ্ছে 20। তার মানে n বাই 2 আমরা পুরোটা যোগ করব, টোটাল গণসংখ্যা কত? 20, 30, 40। তাহলে টোটাল গণসংখ্যা 40 হইলে তাহলে আমরা n কে 2 দ্বারা ভাগ দিলে 20 পাবো। প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে fm,
যে আমাদের মধ্যক শ্রেণী কত 12, এখানে মধ্যক শ্রেণী এটাই হবে, মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা কত 12, আর মধ্যক শ্রেণীটা 51 থেকে 60, তার মানে এফএম কত হবে 12, এটাও ঠিক আছে। এফসি এর মান 25, এফসি হচ্ছে তার পূর্বের, এটার পূর্বের যে ক্রমযোজিত ফল যদি আমি লিখি এটার সাথে এটা যোগ করলে কত হয় 13 হবে, তার মানে তৃতীয় নম্বরটা ঠিক নেই। 1 আর 2 হচ্ছে আমাদের আসল অ্যান্সার। 25 নম্বর এমসিকিউ এর অ্যান্সার হবে ক। তো এবার দেখি আমরা 26 নম্বর যে এমসিকিউটা দিছে, যে বলা আছে উপাত্তগুলোর প্রচুরক কত। প্রচুরক মানে কি, যে ভ্যালুটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে দেখো এখানে প্রচুর পরিমাণে আছে কোনটা, 10 আছে 2টা, আবার 11 আছে 2টা, 10 2টা 11 2টা, তার মানে আমরা বলতে পারি প্রচুরক হচ্ছে এরা দুইজন, 10 এবং 11, 10 and 11, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমার প্রশ্ন, যদি হচ্ছে এরকম থাকতো যে 2,2 3,3 2 3 4, এখানে আমি 2টা দিলাম, যে বলতে পারবা এই 2টার মধ্যে প্রচুরক কত, এটার মধ্যে প্রচুরক কত, ওটার মধ্যে প্রচুরক কত, এটা চিন্তা করো তো। আচ্ছা দেখো তো 2 3 4 এখানে কি কোনো ধরনের প্রচুরক আছে, নাই, তার মানে প্রচুরক 0, প্রচুরক 0। অনেকে আবার বলে যে তাহলে এখানে দুইটাই আছে, তাহলে 2 এবং 3 সংখ্যায় আছে 2 ধরনের, 2 এবং 3, প্রচুরক কি দুইটাই, এখানেও প্রচুরকের মানটা কি 0। প্রচুরক মানে হচ্ছে কোন একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু কয়টা বেশি, তো এখানে কারো থেকে কেউ বেশি না, কারো থেকে কেউ বেশি না হইলে সেক্ষেত্রে প্রচুরক থাকে না। তার মানে এই দুইটা মাথায় রেখো যে এখানে কোনো ধরনের প্রচুরক নেই। তো আমরা দেখি 27 নম্বর এমসিকিউটা, এই প্রচুরক সংক্রান্তই এমসিকিউটা, যে সেম ভাবে প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী কত। দেখো এর আগে আমরা মধ্যকেরটা বের করছিলাম, মধ্যক শ্রেণী কত, মধ্যক শ্রেণীর মধ্যমান, সেম ভাবে প্রচুরক শ্রেণীর ক্ষেত্রে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণীটা বের করো, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এভাবে বের করতে বলবে। দেখো প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী কত 12, এইচ মানে প্রচুরক হচ্ছে এই 12 এর মধ্যে পাওয়া যায়, মানে 12 বলতে গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে, তাহলে এর শ্রেণীটা কত 51 থেকে 60, তো এই 51 থেকে 60 এর মধ্যমান বের করতে বলছে। 51 আর 60 কে যদি যোগ করি আমরা পাবো কত 55.5, এটা হবে আমাদের অ্যান্সার 55.5। অন্যদিকে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত 51, উচ্চ সীমা কত 60। তারপর আসো f1 প্লাস f2 এর মান কত। f1 আর f2 কি আমরা জানি, প্রচুরক শ্রেণীতে যে গণসংখ্যা থাকে তা থেকে যদি তার পূর্বেরটা বিয়োগ দিই, মানে f1 সমান এই 12 মাইনাস 8, এটাকে বলা হয় f1, আর f2 টা কি 12 মাইনাস 9, অর্থাৎ পূর্বেরটা যদি বাদ দিই তার নাম f1, আর পরেরটা যদি বাদ দিই তার নাম f2। f1 আর f2 এর মান কত 7। প্রচুরক কত, আমরা প্রচুরকের যে সূত্রটা আছে, প্রচুরকের সূত্রটা কি, যে l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। তো আমরা এই সূত্র ফলাবো, যে ভ্যালুটা হবে ওটাই অ্যান্সার। দেখো যখন তুমি কোনো একটা টপিক পড়বা, ওই টপিকে যে উপাদানগুলো ব্যবহার করো তার সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিবা, কারণ ওটা থেকে এমসিকিউটা হয়। পরিসংখ্যানে এমসিকিউর জায়গা কিন্তু অনেক বেশি তা না, যা পড়বা সিকিউর জন্য ওখান থেকে এমসিকিউটা হয়। তাহলে এখানে প্রচুরক এবং মধ্যক এখান থেকে এমসিকিউ আসে, সবচেয়ে বেশি আসে। তো দেখি এবার আমরা পরবর্তী যে এমসিকিউটা আছে 28 নম্বর এমসিকিউ। এখানে বলছে যে প্রচুরক দেওয়া আছে এত, এল এর মান দেওয়া আছে, f1 দেওয়া আছে, f2 দেওয়া আছে, শ্রেণী ব্যবধান কত। দেখো প্রচুরকের সূত্রটা কি ছিল, প্রচুরক সমান l প্লাস f1 প্লাস f2 ইন্টু h। তো আমরা যদি প্রচুরকের সূত্রটা একটু দেখি, যে f1 প্লাস f2 নিচে, এখন এইখান থেকে আমি প্রচুরকের মান জানি 49.7
75, এল এর মান কত দেওয়া আছে 48, f1 এর মান 7, 7 প্লাস f2 এর মান 70 ইন্টু h, আমরা h এর মানটা বের করব। তাহলে এই মানটা সাবধানে বের করবা, যে এটা আছে প্রথমে এই পাশে পাঠাই দাও, তাহলে 49.75 থেকে 48 বাদ দিলে কত হয়, আমাদের 48 যদি বাদ দিই 1.75, তারপরে ওপাশে আছে কত 7 ডিভাইডেড বাই 24, আর উপরে কি আছে h, তারপর আর গুণ করে দিবা 7 দিয়ে ভাগ দিয়ে দিবা, যেটা হবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের শেষ এমসিকিউ 29 নম্বর এমসিকিউ, ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন কোথায়? দেখো আমি কিন্তু বলছিলাম এর আগে ক্রমযোজিত গণসংখ্যাটা কোথায় প্রয়োজন। ও ওখানে একটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে অজীব রেখা, ওখানেও কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে। দেখো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, অজীব রেখার ক্ষেত্রে লাগে, প্রচুরকের ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন নেই। তাহলে আমরা বলতে পারি এই 29টা যদি এমসিকিউ সলভ করি, এটার অ্যান্সার হবে কত 1 আর 2, এই 29টা এমসিকিউ সলভ করলে আমাদের মোটামুটি পরিসংখ্যানের যত এমসিকিউ আছে টোটালটাই কমপ্লিট হবে। ওকে, ধন্যবাদ।